আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের 61তম কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। লক্ষ্য রেখে আরও বেশি প্রকৌশলী ক্ষেত্রে গবেষণা করে আমরা কিভাবে যে আপনাদের যে উদ্ভাবনী যে শক্তি মেধা আছে সেটাকে কীভাবে আমরা দেশের কাজে লাগাতে পারি সেদিকে আপনারা বিশেষ দৃষ্টি দেবেন, সেটা আমি চাই। কারণ আমাদের বিদ্যুৎ, সার, গ্যাস উৎপাদন, সরবরাহ, বিপণন, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, কলেজ, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ঘরবাড়ি, বিভিন্ন স্থাপনা, মিল কারখানা, হাসপাতাল, অফিস আদালত সব কিছু নির্মাণ এবং স্থাপনের দায়িত্ব পড়ে কাদের উপরে? আমাদের প্রকৌশলীদের উপরে। সেটা ডিজাইন করা, প্ল্যান করা থেকে শুরু করে সব কাজে এই বিষয়ের দিকে আরও একটু আমাদের দৃষ্টি দেওয়া এবং আমাদের জ্বালানি আহরণ, বিদ্যুৎ উৎপাদন এবং বিতরণের ব্যবস্থা নেওয়া, আর সেই সাথে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে বহুমুখী উৎপাদন ইতিমধ্যে আমরা নিচ্ছি। কারণ রিনিউয়েবল এনার্জি আমরা করার পদক্ষেপ নিয়েছি, সোলার প্যানেল করা, বায়ু থেকে বিদ্যুৎ উৎপাদন, এছাড়া আমাদের কয়লা ভিত্তিকও আমরা করে যাচ্ছি, গ্যাস ভিত্তিক করে যাচ্ছি, তেল ভিত্তিক করেছি, বহুমুখী করে যাচ্ছি বিদ্যুতের চাহিদা মেটাতে। সামনে আরেকটা নতুন দিক আসছে, হাইড্রোজেন। এই হাইড্রোজেনের ক্ষেত্রেও কিন্তু ইতিমধ্যেই আমরা পদক্ষেপ নিয়েছি। এখানে আমাদের গবেষণাও দরকার এবং এই হাইড্রোজেন বিদ্যুৎ কীভাবে উৎপাদন করা যায় সে বিষয়েও চিন্তাভাবনা করা এবং গবেষণা করা এবং সেদিকে এগিয়ে যাওয়া। পৃথিবীর বিভিন্ন দেশে সেটা শুরু হয়ে গেছে। যাও, একই সাথে আমরা স্বল্প খরচে যন্ত্রপাতি, টেকসই যন্ত্রপাতি নির্মাণ, স্থাপনা নির্মাণ, মেরামত সেগুলি আমাদের করতে হবে। তার জন্য আমাদের গবেষণা দরকার। কারণ আমাদের অতিবৃষ্টি হয়, আমাদের ভূমিকম্প প্রবণ এলাকা আর জলবায়ু অভিঘাতে, তো সেদিকে বিশেষ দৃষ্টি দেওয়া দরকার। আর বিশেষ করে আমাদের এইটুকু একটা ভূখণ্ড, আমাদের বিশাল জনগোষ্ঠী, কাজে আমাদের যে সম্পদেরও সীমাবদ্ধতা রয়েছে সেটা মাথায় রেখেই আমরা কিভাবে আমাদের বিকল্প জ্বালানি উদ্ভাবন করতে পারি, কিভাবে স্বল্প খরচে আমরা আমাদের উন্নয়নের কাজটা আমরা সচল রাখতে পারি, আমাদের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত কিভাবে করতে পারি। কারণ একটি দেশে আমরা যখন হাতে নিয়ে কোনো পরিকল্পনা, আপনারা জানেন যে আমাদের অর্থাৎ আওয়ামী লীগ সরকারের লক্ষ্য হচ্ছে তৃণমূল থেকে উন্নয়নটা করা। কারণ তৃণমূল থেকে মানুষের মাথা পিছু আয় বৃদ্ধি করা, তৃণমূল থেকে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা, শিল্পায়নের সাথে সাথে আমাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা, তাহলে আমাদের নিজস্ব বিশাল বাজার, সেই বাজার আমাদের সৃষ্টি হবে। সেদিকে লক্ষ্য রেখেই আমাদের প্রত্যেকটা পরিকল্পনা হাতে নেওয়া হয়। আমরা ইতিমধ্যে ডিজিটাল বাংলাদেশ করেছি, আমরা এখন স্মার্ট বাংলাদেশ করব। আমরা গভর্নেন্স ইতিমধ্যেই চালু করেছি, কাজে আমাদের গভর্নেন্স হবে, ইকোনমি হবে, আমাদের জনশক্তি তারাও দক্ষ জনশক্তি হবে, আমাদের সমাজ ব্যবস্থাটা সেটা আমাদের স্মার্ট সমাজ ব্যবস্থা হবে। সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের প্রত্যেকটা লক্ষ্য জনগণের দোরগোড়ায় আমরা যেন তাদের সেবাটা পৌঁছে দিতে পারি। আর আমরা যখন সরকারে আসি, সরকার আসার আগেও আমাদের দল হিসেবে আমাদের নিজস্ব কতগুলি পরিকল্পনা থাকে। আমাদের অর্থনৈতিক পরিকল্পনা এবং বিভিন্ন সেক্টর পরিকল্পনা, আমাদের দলের বিভিন্ন উপকমিটি তারা সেমিনার করে, কাজ করে, আমরা আমাদের ঘোষণাপত্র বা সেগুলি ঘোষণা দিয়ে থাকি, আমরা সেভাবে পরিকল্পনা নিই। কাজেই সরকার এসে যেন আর আমাদের দেরি করতে না হয়, আমরা যেন কাজ তাড়াতাড়ি শুরু করতে পারি। আমাদের সবথেকে অগ্রাধিকার 96 সালে দিয়েছিলাম খাদ্য উৎপাদন। কারণ আমি যখন সরকার গঠন করি তখন দেখলাম 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি দেশে, দুর্ভিক্ষ প্রতিনিয়ত প্রতি বছর বিভিন্ন এলাকায়। আমরা সিদ্ধান্ত নিলাম আগে এই দুর্ভিক্ষ বন্ধ করা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। আমরা কিন্তু তা করতে পেরেছি, সেখানে গবেষণার মাধ্যমেই কিন্তু আজকে আমরা এই উৎপাদন বৃদ্ধি করে যাচ্ছি। সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের খাদ্য এখন শুধু উৎপাদন করলে হবে না, সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। আর সেই সংরক্ষণটাও একটু দীর্ঘমেয়াদী। আমরা একটা সাইলো করেছি সান্তাহারে,
যেখানে 2-3 বছর আমাদের চাল মজুদ থাকতে পারে, কিন্তু সেটা পরিমাণে কম। আরও কয়েকটা জায়গা আমাদের করা দরকার, এবং আমাদের তরি তরকারি, ফল মূল, মাছ মাংস যা উৎপাদন হচ্ছে সেগুলিকে সংরক্ষণ করা, প্রক্রিয়াজাত করা, দেশের মানুষের চাহিদা মেটানো এবং বিদেশে রপ্তানি করা। সেই দিকে লক্ষ্য রেখেই আমাদের গবেষণা দরকার, পরিকল্পনা দরকার, কারণ গবেষণা চলমান। আমি আজকে একটা বীজ উদ্ভাবন করলাম, এটা কিন্তু কয়েকবার ব্যবহার করার ফলে তার ওই উৎপাদন সক্ষমতা কমে যায়, সাথে সাথে আমাকে নতুন একটা সেখানে প্রতিস্থাপন করতে হয়। এই জন্য আমাদের গবেষণা সবসময় চলমান থাকতেই হবে। আর সেই ক্ষেত্রে যেহেতু আমরা যান্ত্রিকরণ করছি, আমি মনে করি দেখছিলেন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের 61তম কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যের অংশবিশেষ। টানা তীব্র গরমের পর কয়েকদিন ধরে ঠান্ডা আবহাওয়া। আজ নগরে ধরা দিল বহু আকাঙ্ক্ষিত বৃষ্টি। ঢাকার আকাশ সকালেই মেঘাচ্ছন্ন হয়ে পড়ে, বাইরে দেখা যায় রাতের মতো অন্ধকার, রাস্তায় গাড়ি চড়ে হেডলাইট জেলে। বৃষ্টির মধ্যেই রাজধানীর রাস্তায় যারা বের হয়েছেন তারা তাড়াহুড়ো করেন গন্তব্যে পৌঁছানোর জন্য। কিছুক্ষণের মধ্যে বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস শুরু হয়। ভিজে ভিজে কর্মস্থলে গেছেন অনেকেই। শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ সহ বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রসহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে করে তাপমাত্রা আরও খানিকটা কমে যেতে পারে। দর্শক, এই মুহূর্তে টিসিবি ভবনে কথা বলছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। গোলাম রহমান স্যার আছেন, আমাদের জেনারেল সেক্রেটারি সাহেব আছেন। ওনারাই বলেছেন যে ঠিক এই বছর এর থেকে বেশি আমরা খরচ করতে পারবো না। তা আমি আশা করব এই আগামী বাজেট যখন হবে আমাদের জুলাই মাসে, আমরা যখন আমাদের কাউন্সিল মিটিং বসবে, তখন এটি যেন মানে 8 ডিজিটের সংখ্যা হয়, এই প্রত্যাশা আমার থাকবে। 8 ডিজিটকে টার্গেট করে যেন আপনারা এইভাবে প্রস্তুত থাকেন, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আমি অনেক কথা বললাম, এরপরে আপনাদের হয়তো কোনো ফিডব্যাক থাকবে, সেগুলো বলবো। আর আমরা তো আপনাদের কথাগুলোও শুনবো। আর আমাদের যিনি এখানে সভাপতি, আমাদের ক্যাবের, আমাদের সবার শ্রদ্ধেয় গোলাম রহমান স্যার, উনিও কথা বলবেন, কারণ ওনার কথাগুলো আমি খুব মনোযোগ দিয়ে শুনি। উনি কিন্তু যেহেতু ওনার নিজের যে অভিজ্ঞতা, সেখান থেকে আমাদের ম্যাক্রো ইকোনমি থেকে শুরু করে আমাদের আদার্স যে প্রবলেমগুলো, আমাদের ব্যাংকিং সেক্টর, আমাদের আদার্স, সেইগুলো নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলেন, এবং সেই ওনার কথাগুলো নিয়ে কিন্তু গভর্নমেন্ট পলিসি লেভেলে অনেক কাজ করেন। আমরা তার কথা শোনার প্রত্যাশা ব্যক্ত করছি। আর পরিশেষে আমি আপনাদেরকে অনেক কঠিন কথা শুনিয়েছি। এটি মানে আমার আপনাদের সাথে কোনো ব্যক্তিগত মানে কি বলবো, যে বিভেদ নেই, কোনো অনুরাগ নেই। এটি আসলে মানুষের জন্য, জনগণের জন্য। আমরা দর্শক শুনছিলেন টিসিবি ভবন থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের বক্তব্যের অংশবিশেষ। 3 জেলায় সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছে। ভোরে দিনাজপুর সদরের কাউগা মোড় এলাকায় তেলবাহী ট্যাঙ্ক লরি নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ে। এতে দোকানদারের সামনে ভ্যানে ঘুমিয়ে থাকা নৈশ প্রহরী আজহার আলী ও রানা নামের 2 জনের মৃত্যু হয়। এই ঘটনায় তেলবাহী লরি সহ চালক ও সহকারীকে আটক করেছে পুলিশ। নরসিংদীর 5 থানার চৈতাব এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক চালক সহ 2 জন নিহত হয়েছে। এ সময় আহত হন আরও 3 জন। এদিকে নড়াইলের ধোপখোলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। রাজবাড়ী থেকে ছেড়ে আসা ঢাকাগামী চান্দনা কমিউটার ট্রেন ফরিদপুর স্টেশনে যাত্রা বিরতির দাবিতে ট্রেন অবরোধ করে মানববন্ধন করা হয়েছে। ভোরে প্রায় ঘণ্টাব্যাপী ফরিদপুর রেল স্টেশনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় আন্দোলনকারীরা কাফনের কাপড় শরীরে জড়িয়ে রেল লাইনের উপর শুয়ে পড়ে ট্রেন অবরোধ করে। পরে পাকশির বিভাগীয় রেল কর্মকর্তাদের আশ্বাসে অবরোধ তুলে নিয়ে 48 ঘণ্টার আলটিমেটাম দেন তারা। গত 5 মে রাজবাড়ী থেকে ভাঙা হয়ে রাজধানী ঢাকার সঙ্গে বাণিজ্যিকভাবে চান্দনা কমিউটার ট্রেন চলাচল শুরু হয়। তবে মাঝপথে ফরিদপুর রেল স্টেশনে কোনো যাত্রা বিরতি না থাকায় যাত্রীদের মাঝে চরম অসন্তোষ সৃষ্টি হয়। রাজবাড়ীর থেকে ভাঙ্গা পর্যন্ত যাবে, অথচ কোনো যাত্রী তুলবে না।
এতে করে রেলের লোকসান আরো বর্ধিত হবে। এই ফরিদপুরে যদি স্টপেজ দেয়া হয়, ফরিদপুরের মানুষ এটা সুবিধাটা ভোগ করতে পারবে। যদি 48 ঘন্টার মধ্যেও তারা যদি কোনো ব্যবস্থা না নেয়, তাহলে আমরা লাগাতার অবরোধ কর্মসূচিতে আমরা যাব। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। আফগানিস্তানে আকস্মিক বন্যায় কমপক্ষে 60 জন নিহত হয়েছে। এতে আহত হন আরও শতাধিক মানুষ। এছাড়া ভারী বৃষ্টিপাতের জেরে সৃষ্ট এই বন্যায় নিখোঁজ রয়েছেন আরও বহু মানুষ। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এর আগে এপ্রিল মাসে বন্যায় দেশটিতে 100 জনেরও বেশি মানুষ মারা গেছেন। বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে আফগানিস্তান বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি হয়ে উঠেছে। শুক্রবার মালদ্বীপ থেকে বেঁধে দেওয়া সময়ের মধ্যেই সব সেনা প্রত্যাহার করে নিয়েছে নয়াদিল্লি। গত বছর মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচিত হন চীনপন্থী হিসেবে পরিচিত মোহাম্মদ মুইজ্জু। নির্বাচনী প্রচারণায় মালদ্বীপ থেকে ভারতীয় সেনা হটানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। দায়িত্ব গ্রহণের পর সেনা সরিয়ে নিতে ভারতের প্রতি আহ্বান জানান মুইজ্জু। এ নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। পর্যটন সমৃদ্ধ দ্বীপরাষ্ট্রটির সমুদ্র সীমায় উড়োজাহাজের মাধ্যমে টহলে সহযোগিতা করেছিলেন এসব সেনা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও 39 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 35,000-এর কাছাকাছি পৌঁছেছে। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলো। ইসরায়েলি হামলায় উপত্যকাটির হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজায় প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। গণহত্যার দায়ে আন্তর্জাতিক বিচার আদালতে অভিযুক্ত হয়েছে ইসরায়েলকে। চলতি বছরের জানুয়ারিতে আদালতের অন্তর্বর্তীকালীন এক রায়ে বলা হয়েছে ইসরায়েল গাজায় গণহত্যা করছে। খেলার খবরে ফুটবল প্রসঙ্গ। ফুটবল আসন্ন কোপা আমেরিকার জন্য নেইমারকে বাদ দিয়ে 23 জনের স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল। ইনজুরির কারণে নেইমারের জায়গা হয়নি বলে সংবাদ সম্মেলনে জানান সেলেসাও হেড কোচ দেরিভাল জুনিয়র। এছাড়াও জায়গা হয়নি রিচার্লিসন, ক্যাসেমিরো, অ্যান্টনি ও জেসুসের। তবে জায়গা পেয়েছেন 17 বছর বয়সী স্ট্রাইকার এনরিক। ভিনিসিউস জুনিয়রের সঙ্গে আক্রমণে সানানোর দায়িত্বে থাকছেন রদ্রিগো মার্তিনেল্লি, রাফিনহা, সাভিনহো ও এনলি ভালসন। গোলের সামলানোর দায়িত্বে অ্যালিসনের পাশে রয়েছেন এডারসন ও বেন্তো। 20 জুন যুক্তরাষ্ট্রে শুরু হবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্ত। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।